উচ্চ মাধ্যমিক শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আবারও তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। জীববিজ্ঞান দ্বিতীয় বছর ক্লাস নিয়ে আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সাহেবুল আলম, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, নীলফামারী সরকারি কলেজ। শিক্ষার্থীবৃন্দ, ছবিটি লক্ষ্য করো। তোমরা কি ধারণা করতে পারছো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমাদের আজকের পাঠ শিরোনাম দেখে নিচ্ছি। লক্ষ্য করো, আজকের পাঠ শিরোনাম মানব শারীরতত্ত্ব, চলন ও অঙ্গচালনা। শুরু করছি আজকের আলোচনা। জেনে নিই আজকের পাঠের শিখন ফল। আমরা এই পাঠ শেষে কি পাবো, এর ফলাফল কি সেটি দেখে নিচ্ছি। লক্ষ্য করো, এই পাঠ শেষে তোমরা মানব কঙ্কালের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, কঙ্কালের শ্রেণী বিভাগ করতে পারবে, অক্ষীয় ও উপাঙ্গিক কঙ্কাল তন্ত্রের বিভিন্ন অংশের গঠন ও কাজ বর্ণনা করতে পারবে এবং কঙ্কালের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। শুরু করছি আলোচনা বিস্তারিতভাবে। প্রথমে জেনে নেই কঙ্কালতন্ত্র বলতে কি বোঝায়। লক্ষ্য করো, ব্রোনীয় মেসোটাম থেকে উদ্ভূত অস্থি ও কোমলাস্থি নামক যোজকলার সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো সৃষ্টির মাধ্যমে দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে, দেহের ভার বহন করে, পেশি সংযোগের স্থান সৃষ্টি করে এবং গুরুত্বপূর্ণ অঙ্গসমূহকে রক্ষা করে, তাকে বলা হবে কঙ্কালতন্ত্র। অর্থাৎ এর উৎপত্তি ব্রোনীয় মেসোডাম থেকে। তোমরা নিশ্চয়ই জানো ব্রোনীয় স্তর তিনটি: অ্যাক্টোডাম, মেসোডাম, অ্যান্ডোডাম। তার মধ্যে যে মধ্য স্তর যেটি মেসোডাম, সেই মেসোডাম থেকে এই কঙ্কালের উৎপত্তি হয়। মানব কঙ্কাল দুটো উপাদান দ্বারা গঠিত, অস্থি ও কোমলাস্থি। শুধুমাত্র অস্থিতে কখনো কঙ্কাল হয় না। কোনো কঙ্কালের মধ্যেই কেবলমাত্র অস্থি থাকে না, তার সাথে কোমলাস্থি থাকতে হয়। তবে শুধুমাত্র কোমলাস্থি দ্বারা কঙ্কাল গঠিত হতে পারে। যেমন কন্ড্রিকটিস শ্রেণীর যে মাছ, তাদের ক্ষেত্রে তাদের কঙ্কালটি কেবলমাত্র কোমলাস্থি দ্বারা গঠিত। তাছাড়া এই সংজ্ঞায় আরও যে বিষয়গুলো লক্ষণীয় সেগুলো হচ্ছে কঙ্কালের গুরুত্বপূর্ণ কিছু কাজ উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে এটি দেহের আকৃতি প্রদান করে, দেহের ভার বহন করে, পেশি সংযোগের স্থান সৃষ্টি করে, গুরুত্বপূর্ণ অঙ্গকে রক্ষা করে। তার মানে এই কঙ্কালতন্ত্রের সংজ্ঞায় আমরা দেখতে পাচ্ছি তার উৎপত্তি, তার গঠন এবং তার কিছু কাজ এর সমন্বয়ে সেই সংজ্ঞাটি দাঁড় করানো হয়েছে। লক্ষ্য করো, মানব দেহের যে কঙ্কালতন্ত্রটি রয়েছে, যাকে আমরা বলছি অন্তঃকঙ্কাল, অর্থাৎ দেহের অভ্যন্তরভাগে কঙ্কালটি অবস্থিত। আমরা শামুক ঝিনুকের ক্ষেত্রে যা দেখতে পাই, দেহের বাইরে কঙ্কাল থাকে, তাদেরকে বলা হয় বহিঃকঙ্কাল। তার মানে হচ্ছে মানবদের কঙ্কালটি হচ্ছে অন্তঃকঙ্কাল এবং দেহের অভ্যন্তরভাগে এই কঙ্কালতন্ত্রে মোট 206টি অস্থি রয়েছে। কঙ্কালের কাজ আমরা জেনে নিচ্ছি। আমাদের মানব যে কঙ্কাল বা অন্য কঙ্কালের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। তা আমরা যেহেতু মানব দেহের কঙ্কাল নিয়ে আলোচনা করছি, সেদিকে আমরা দৃষ্টিপাত করব। মানব দেহের যে কঙ্কাল, তার কাজকে দুই ভাগে ভাগ করা যায়, প্রধানত যান্ত্রিক কাজ এবং শারীরবৃত্তীয় কাজ। আমরা এবার দেখব কি কি যান্ত্রিক কাজ মানব কঙ্কাল দ্বারা সংঘটিত হয়। প্রথমে যে বিষয়টি আসছে, দেহ কাঠামো গঠন। মানব দেহের যে কাঠামোটি তৈরি হয় তা মূলত কঙ্কাল দ্বারা গঠিত হয় এবং তার সাথে পেশি এবং ত্বক মিলিত হয়ে একটি পূর্ণাঙ্গতা দেয় এবং সুন্দর একটি কাঠামো তৈরি হয়। মূল কাঠামো তৈরি হয় কঙ্কালের মাধ্যমে, তার সাথে সংযুক্ত হয় পেশি এবং ত্বক। দেহের ভার বহন করা। হ্যাঁ, দেহের ভার বহন করার জন্য, শক্ত কাঠামো তৈরি করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের যে পা রয়েছে, পায়ের উপর ভর করে আমরা চলাফেরা করি, তার মানে পায়ের অস্থিগুলো আমাদের দেহের ভার বহন করে, পাশাপাশি আমাদের যে মেরুদণ্ড রয়েছে, মেরুদণ্ড দেহের উপরের অংশগুলোকে বহন করে থাকে। লক্ষ্য করো, চলাচল, কঙ্কাল পেশি, কঙ্কাল ও পেশি। মানব দেহের যে চলন ক্রিয়া সম্পন্ন হয় তার জন্য দায়ী দুটো তন্ত্র, একটি হচ্ছে কঙ্কালতন্ত্র আর একটি হচ্ছে পেশিতন্ত্র। শুধুমাত্র পেশি দ্বারাও চলন সংঘটিত হতে পারে। যেমন যারা
অমেরুদণ্ডী প্রাণী রয়েছে, যেমন অ্যানেলিডা, মোলাস্কা, তাদের ক্ষেত্রে শুধুমাত্র পেশি দ্বারাই চলন সংঘটিত হয়, কিন্তু মানব দেহের ক্ষেত্রে কঙ্কাল এবং পেশি সমন্বিতভাবে চলন ক্রিয়াটি সম্পন্ন করে। এই কঙ্কাল পেশির সাথে যুক্ত হওয়ার কারণে চলন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীরা অনেক দক্ষতার সাথে চলাফেরা করতে পারে, যেটা অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে অনেকটা ধীর গতি সম্পন্ন হয়ে থাকে। কেঁচু বা শামুক ঝিনুকের যে চলন, সেই তুলনায় মেরুদণ্ডী প্রাণীরা অনেক দ্রুত চলাফেরা করতে পারে, এবং সেটি কঙ্কাল এবং পেশির সমন্বয়ে চলন সংঘটিত হয় বলেই সেই দক্ষতাটি অর্জিত হয়েছে। লক্ষ্য করো, পেশি সংযুক্তির স্থান। মানবদেহের যে পেশিগুলো রয়েছে সেগুলো মূলত কঙ্কালের সাথে সংযুক্ত থাকে এবং দেহের পরিপূর্ণতা দান করে। রক্ষণাবেক্ষণ, যেটি সংজ্ঞাতে বলা হয়েছিল, মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত সংবেদনশীল তাৎপর্যপূর্ণ যেই অংশগুলো রয়েছে, যেমন মস্তিষ্ক, হৃৎপিণ্ড, যকৃৎ, ফুসফুস, এই অঙ্গগুলোকে সুরক্ষা প্রদান করে কঙ্কাল। তাই এই রক্ষণাবেক্ষণ হচ্ছে কঙ্কালের আরেকটি অন্যতম প্রধান কাজ। লক্ষ্য করো, শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সহায়তা, শ্বসন এবং শ্রবণ। শ্বসনে কঙ্কালতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানবদেহের যে বক্ষপিঞ্জর রয়েছে, সেই বক্ষপিঞ্জর সংকোচন এবং প্রসারণের মাধ্যমে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগে সহায়তা করে। অপরদিকে মানবদেহের যে মধ্যকর্ণ, তার মধ্যে রয়েছে 3টি অস্থি। সেই অস্থিমালা শব্দ তরঙ্গ পরিবহনে সহায়তা করে। তোমরা নিশ্চয়ই জানো সেই 3টি অস্থির নাম ইনকাস, মিলিয়াস এবং স্টেপিস। এই 3টি অস্থি মূলত মধ্যকর্ণে অবস্থান করে এবং কর্ণপটহে যে শব্দ তরঙ্গ গৃহীত হয় সেটি পরিবহন করে ককলিয়ায় নিয়ে যায়। এবার আসি শারীরবৃত্তীয় কাজ। লক্ষ্য করো, রক্তকণিকা উৎপাদন। কঙ্কালতন্ত্রের যে অস্থিগুলো রয়েছে, অস্থির অভ্যন্তরভাগে থাকে অস্থিমজ্জা, ও সেই অস্থিমজ্জাতে উৎপাদিত হয় লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকার মতো গুরুত্বপূর্ণ রক্তকণিকা। অপরদিকে সঞ্চয়, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ যে উপাদানগুলো রয়েছে সেগুলো কঙ্কালে সঞ্চিত অবস্থায় থাকে। এবার আমরা আলোচনা করব কঙ্কালের শ্রেণী বিভাগ। মানব কঙ্কালকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অক্ষীয় কঙ্কাল, আর একটা হচ্ছে উপাঙ্গিক কঙ্কাল। লক্ষ্য করো, এটিকে বলা হবে অক্ষীয় কঙ্কাল। অর্থাৎ এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে করটি, বক্ষপিঞ্জর এবং মেরুদণ্ড। অপরদিকে এটিকে বলা হবে উপাঙ্গিক কঙ্কাল। এখানে কি রয়েছে? এখানে রয়েছে 2 প্রকারের অস্থিচক্র, অর্থাৎ বক্ষ অস্থিচক্র এবং শ্রোণীচক্র। লক্ষ্য করো, এই উপরের এই অংশটাকে বলা হবে বক্ষ অস্থিচক্র, আর এটিকে বলা হবে শ্রোণীচক্র। আর বক্ষ অস্থিচক্রের সাথে যুক্ত আছে আমাদের হাত বা 4 লিম্ব যাকে বলছি, আর শ্রোণীচক্রের সাথে যুক্ত থাকে হাইন্ড লিম্ব বা পা। এই অস্থিচক্র এবং হাত এবং পা তাকে একত্রে বলা হবে উপাঙ্গিক কঙ্কাল। এবার আমরা দেখি অক্ষীয় কঙ্কালের শ্রেণীবিভাগ। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বা উল্লেখ করেছি, তারপরেও আরেকটু স্পষ্ট করার জন্য তোমাদের দেখাচ্ছি। লক্ষ্য করো, এটি হচ্ছে অক্ষীয় কঙ্কালের প্রথম অংশ, যার নাম করটি। এটি হচ্ছে অক্ষীয় কঙ্কালের দ্বিতীয় অংশ, যাকে আমরা বলছি বক্ষপিঞ্জর, এবং এটি হচ্ছে সর্বশেষ অংশ, যাকে আমরা বলছি মেরুদণ্ড। অর্থাৎ অক্ষীয় কঙ্কালের 3টি অংশ, বা অক্ষীয় কঙ্কালকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যথা করটি, বক্ষপিঞ্জর এবং মেরুদণ্ড। এবার আমরা দেখে নিই এই কঙ্কালতন্ত্রের আরেকটু স্পষ্ট চিত্র। লক্ষ্য করো, এটাকে বলা হচ্ছে, যাকে বলছি আমরা ডান হাত। আমরা রক্ত সংবন্ধন আলোচনা করার সময় নিশ্চয়ই তোমাদের মনে আছে, বলেছিলাম যে মেরুদণ্ডী প্রাণীর যখন আমরা চিহ্নিত করব, তখন সেই চিহ্নিতকরণটা হবে আমাদের নিজের যে অবস্থান থেকে তার বিপরীত, অর্থাৎ আমাদের বাম দিকে হবে ডান এবং ডান দিকে হবে বাম। এই অর্থে এই হাতটিকে বলা হবে ডান হাত। এটিকে বলা হচ্ছে
ডান পা, এটাকে বলা হচ্ছে বাম হাত, এটাকে বলা হচ্ছে বাম পা। এটাকে বলা হচ্ছে বক্রস্থি চক্র, এটাকে বলা হচ্ছে শ্রোণী চক্র। অর্থাৎ এই প্রান্তভাগের যে অংশটুকু এগুলো শ্রোণী চক্র, আর এই অংশটাকে বলা হচ্ছে বক্রস্থি চক্র। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এবার এই বিষয়টি আর একটু ব্যাখ্যা করি, লক্ষ্য করো, অক্ষীয় কঙ্কাল আমরা শুরুতে বলেছিলাম 206টি অস্থি রয়েছে, তার মধ্যে অক্ষীয় কঙ্কালে রয়েছে 80টি অস্থি এবং উপাজ্ঞিক কঙ্কালে রয়েছে 126টি অস্থি। আমরা তার বিস্তারিত আলোচনায় যাচ্ছি। অক্ষীয় কঙ্কালের মধ্যে করটিতে আছে, আমরা আগে বলেছিলাম যে 3টা অংশ রয়েছে, করটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জ। অক্ষীয় কঙ্কালের এই যে 3টি অংশ, এই 80টি অস্থির হিসাব হচ্ছে করটিতে থাকবে 29টি অস্থি, মেরুদণ্ডে থাকবে 26টি অস্থি এবং বক্ষপিঞ্জরে থাকবে 25টি অস্থি। এবার করটির যে অস্থির হিসাব সেটি আমরা দেখছি। লক্ষ্য করো, করটিতে করটি, করটিকা, লক্ষ্য করো, কর্ণাস্থি। করটি বলতে আমরা কি বুঝবো আর করটিকা বলতে কি বুঝবো? করটি হচ্ছে টোটাল মস্তকীয় অঞ্চলটি, যেটা আমরা চিত্রে আগে লক্ষ্য করেছি, আর করটিকা হচ্ছে করটির একটি অংশ, অর্থাৎ ব্রেন বক্স, যেই খুলির ভিতরে, মাথার যে খুলির যে অংশটার ভিতরে মগজ বা মস্তিষ্ক অবস্থান করে, সেই অংশটিকে শুধু বলা হবে করটিকা। কিন্তু করটি বলতে করটিকা, মুখমণ্ডলীয় অস্থি এবং কর্ণাস্থি, এদেরকে একত্রে বলা হবে করটি। করটিকাতে রয়েছে 8টি অস্থি, মুখমণ্ডলীয় অস্থি রয়েছে 14টি, কর্ণাস্থি রয়েছে 6টি এবং হায়োইড অস্থি রয়েছে 1টি। এই হচ্ছে করটির অস্থির সংখ্যা। এবার আমরা যদি সে অস্থিগুলোকে একটু চিত্রের মাধ্যমে দেখাতে চাই, লক্ষ্য করো, করটিকাতে যে 8টি অস্থি রয়েছে তার মধ্যে রয়েছে ফ্রন্টাল। লক্ষ্য করো, এটি হচ্ছে ফ্রন্টাল, আমাদের মানবদেহের করটির একবার সামনের যে অংশ তাকে বলা ফ্রন্টাল। এটাকে বলা হচ্ছে প্যারাইটাল। লক্ষ্য করো, 2টি, অর্থাৎ প্যারাইটাল ডান এবং বাম অর্ধাংশে বিভক্ত। এটিকে বলা হচ্ছে টেম্পোরাল। টেম্পোরাল ও যথারীতি ডান টেম্পোরাল এবং বাম টেম্পোরালে বিভক্ত। অক্সিপিটাল আমাদের ঠিক ফ্রন্টালের বিপরীত দিকে। ফ্রন্টাল একদম আমাদের করটিকার সামনের অংশ, আর অক্সিপিটাল হচ্ছে একেবারে পিছনের অংশ, তার সংখ্যা 1টি, ফ্রন্টের সংখ্যা 1টি। স্ফেনয়েড, এটাকে বলা হচ্ছে স্ফেনয়েড, যার সংখ্যা 1টি, এবং এটা বলা হচ্ছে অ্যাথময়েড, যার সংখ্যা 2টি। লক্ষ্য, এবার আমরা যদি আলোচনা করি যে মুখমণ্ডলীয় অস্থি, আমরা আগে আলোচনা করলাম করটিকার অস্থি, এবার আলোচনা করব মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থির মধ্যে রয়েছে ম্যাক্সিলা আছে 2টি, ম্যাক্সিলা 2টি। ম্যাক্সিলা কি? ম্যাক্সিলা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল, যে চোয়ালের যে অংশটুকু করটিকার সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, সেই অংশটাকে বলা হবে ম্যাক্সিলা। আর এটি বলা হচ্ছে নিম্ন চোয়াল। নিম্ন চোয়াল অর্থাৎ আমাদের যে চোয়ালের যে অংশটুকু নিচের দিকে যে অংশগুলো বা ম্যান্ডিবল যাকে বলছি, নিম্ন চোয়াল। ঊর্ধ্ব চোয়ালটা স্থির, সেটি করটিকার সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, কিন্তু নিম্ন চোয়ালটি সেটি মুভ করে। সেই ম্যান্ডিবলের সংখ্যা হচ্ছে 1টি। নাসাল, এটা বলা হচ্ছে নাসাল, নাকের যে অস্থি, এটা বলা হচ্ছে জাইগোমেট্রিক অস্থি, যার সঙ্গে 2টি, ডান এবং বাম অর্ধাংশে বিভক্ত। এটা হচ্ছে ল্যাক্রিমাল অস্থি। তারপরে যে রয়েছে ইনফিরিয়র নাজাল কক্সা, ভোমার, প্যালাটাইন, এগুলো মূলত এখানে চিত্রে বাইরে থেকে দেখা যায় না, এটা অভ্যন্তরভাগের অস্থি, যাদের সংখ্যা 2টি, 1টি এবং 2টি। লক্ষ্য করো, এবার আমরা আসছি, প্রথম আলোচনা করলাম করটিকা, তারপর আলোচনা করলাম মুখমণ্ডলীয় অস্থি, এবার হচ্ছে কর্ণাস্থি। আমরা শুরুতে বলেছিলাম যে শব্দ পরিবহনের কাজে
মধ্যকর্ণে 3টি অস্থি রয়েছে, যাদেরকে বলা হচ্ছে ইনকাস, মেলিয়াস এবং স্টেপিস। ইনকাস, মেলিয়াস এবং স্টেপিস এই 3টি অস্থিকে বলা হবে কর্ণাস্থি, যা মধ্যকর্ণে অবস্থান করে আমাদের কানের যে পর্দা থেকে সেই শব্দ তরঙ্গকে ককলিয়াতে পরিবহন করে নিয়ে যায়। কর্ণাস্থি 6টি, মেলিয়াস 2টি, ইনকাস 2টি ও স্টেপিস 2টি। অর্থাৎ ডান এবং বাম কর্ণের মধ্যকর্ণে প্রতি পাশে একটি করে মোট 2টি মেলিয়াস, 2টি ইনকাস এবং 2টি স্টেপিস, সর্বমোট 6টি কর্ণাস্থি রয়েছে। লক্ষ্য করো, এবার আমরা আলোচনা করব অক্ষকঙ্কালের দ্বিতীয় অংশ। প্রথম অংশ ছিল করটি, দ্বিতীয় অংশের নাম মেরুদণ্ড। মানব মেরুদণ্ডে মোট 26টি অস্থি রয়েছে। আমরা এবার দেখে নেব কোথায় সেই অস্থিগুলো প্রকারভেদ। লক্ষ্য করো, এই অস্থিগুলোকে আমরা সার্ভাইকেল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম এবং কক্সিস এই 5 ভাগে ভাগ করতে পারি। আমরা যদি দেখি যে সার্ভাইকেল কশেরুকা মোট আছে কয়টি? 7টি। অর্থাৎ গ্রীবা দেশীয় কশেরুকা, আমাদের যে মস্তক এবং দেহকাণ্ডের সাথে যে গ্রীবা, সেই গ্রীবা অঞ্চলে মোট 7টি কশেরুকা রয়েছে। সেই 7টি কশেরুকা বলা হবে সার্ভাইকেল কশেরুকা। এরপরে রয়েছে বক্ষ দেশীয় কশেরুকা। বক্ষ অঞ্চলে রয়েছে মোট 12টি কশেরুকা। এই 12টি কশেরুকাকে বলা হবে থোরাসিক বা বক্ষ দেশীয় কশেরুকা। এগুলোকে বলা হবে 5টি কশেরুকা। এই কশেরুকাগুলো হচ্ছে মানবদেহের সবচেয়ে মজবুত, সবচেয়ে শক্তিশালী কশেরুকা, এবং সেই 5টি কশেরুকা বলা হবে লাম্বার কশেরুকা, যাকে আমরা বলছি কটি দেশীয় কশেরুকা। অর্থাৎ আমাদের কোমরের অঞ্চলে যে কশেরুকাগুলো থাকে, এটিকে বলা হচ্ছে স্যাক্রাম। স্যাক্রাম অর্থাৎ এটি মূলত একক অস্থি নয়। 5টি স্যাক্রাল কশেরুকা পরস্পর মিলিত হয়ে একক অস্থির ন্যায় আচরণ করে, একক অস্থি গঠন করে। সেই একক গঠনটিকে বলা হবে স্যাক্রাম। অর্থাৎ এটি মূলত 5টি অস্থি মিলিত হয়ে গঠিত হয়। সবশেষে যেটি রয়েছে কক্সিক্স, যাকে বলা হবে পুচ্ছ দেশীয় কশেরুকা। এর সংখ্যা 2 থেকে 4টি হতে পারে এবং এরা পরস্পর মিলিত হয়ে একটি ছোট্ট আকারের লেজের ন্যায় গঠন তৈরি করে, যাকে বলা হবে কক্সিক্স। লক্ষ্য করো, সার্ভাইকেল কশেরুকা আমরা দেখেছি যে সার্ভাইকেল কশেরুকা থাকে 7টি। তোমাদের একটি জিনিস মনে রাখা প্রয়োজন, এই 7টি সার্ভাইকেল কশেরুকা একটি বিশেষ শ্রেণীর প্রাণীর বৈশিষ্ট্য, সেটি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীতে যত স্তন্যপায়ী প্রাণী আছে সবার ক্ষেত্রে 7টি সার্ভাইকেল কশেরুকা থাকে। যেমন মানব দেহে 7টি কশেরুকা থাকে, আর দীর্ঘ গলা বিশিষ্ট যে জিরাফ, সেটিও স্তন্যপায়ী প্রাণী, তার দেহ যথারীতি সার্ভাইকেল কশেরুকার সংখ্যা 7টি। পার্থক্য হচ্ছে মানব দেহের কশেরুকাগুলো সংক্ষিপ্ত আকারের, আর জিরাফের যে গলার যে সার্ভাইকেল কশেরুকাগুলো সিলিন্ডারের ন্যায় অনেক দীর্ঘ আকারের। সংখ্যা উভয়ের ক্ষেত্রেই সমান, অর্থাৎ 7টি। এই 7টি কশেরুকার মধ্যে আবার বেশ গঠনগত পার্থক্য রয়েছে। প্রথম যে কশেরুকা তাকে বলা হবে অ্যাটলাস বা প্রথম কশেরুকা। এটি মূলত গ্রিক দেবতা অ্যাটলাসের নামে নামকরণ করা হয়েছে। গ্রিক যে দেবতা, গ্রিকরা বিশ্বাস করেন সেই দেবতা তার পিঠের উপর পৃথিবীটাকে বহন করছে। ঠিক একইভাবে আমাদের মস্তকটাকে পৃথিবীর সাথে তুলনা করে এই কশেরুকার নামকরণ করা হয়েছে অ্যাটলাস, অর্থাৎ প্রথম কশেরুকার উপরে ভর করেই আমাদের মস্তক বা যাকে আমরা বলছি করটি অবস্থান করে। পরবর্তীতে যে বিষয়টি আসছে অ্যাক্সিস, এটি হচ্ছে দ্বিতীয় সার্ভাইকেল কশেরুকা। অন্য 7টি কশেরুকা থেকে এটিও কিছুটা ভিন্ন প্রকৃতির, যার জন্য অন্য কশেরুকার সাথে তার গঠনগত বেশ পার্থক্য রয়েছে বলে তার একটা আলাদা নামকরণ করা হয়েছে, যাকে বলা হচ্ছে অ্যাক্সিস। তারপরে 3 থেকে 6, তৃতীয় থেকে ষষ্ঠ, এই মোট 4টি কশেরুকা তাদের গঠন প্রকৃতি অভিন্ন, তাই তাদেরকে বলা হবে আদর্শ সার্ভাইকেল কশেরুকা।
পরবর্তী যে বিষয়টি বলা হচ্ছে ভার্টিব্রাল প্রমিনেন্স, এটি একটু ভিন্ন প্রকৃতির, অর্থাৎ তার যে নিউরাল স্পাইন, সেই স্পাইনটি অন্য সার্ভাইকাল কোষের তুলনায় অনেক বড় হয়ে থাকে, সেজন্য তার গঠনটাও একটু ভিন্ন প্রকৃতির হওয়ার কারণে তাকে একটু ভিন্নভাবে তার পরিচয় দেওয়া হয়েছে। অর্থাৎ সার্ভাইকাল কোষরুকাগুলো যে 7টি কোষরুকা রয়েছে, লক্ষ্য করো, প্রথম কোষরুকা, দ্বিতীয় কোষরুকা, দুটো কোষরুকা হলো, আর ওইদিকে 4টি হচ্ছে আদর্শ কোষরুকা এবং একটি ভার্টিব্রাল প্রমিনেন্স। অর্থাৎ আমরা সার্ভাইকাল কোষরুকার যদি শ্রেণীবিভাগ করি তাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, যার মধ্যে রয়েছে অ্যাটলাস 1টি, অ্যাক্সিস 1টি, আদর্শ বা সার্ভাইকাল কোষরুকা 4টি এবং ভার্টিব্রাল প্রমিনেন্স বা সপ্তম কোষরুকা 1টি। লক্ষ্য করো, প্রথমেই রয়েছে প্রথম কোষরুকা, তাকে অ্যাটলাস বলছি। সবচেয়ে চৌড়া, নিরেট, আংটি সদৃশ, খাটো অগ্র এবং দীর্ঘ পশ্চাৎ আর্চ বিদ্যমান, নিউরাল নালী বেশ বড়, সেন্ট্রাম ও স্পাইন অনুপস্থিত, পার্শ্বীয় পিণ্ড বিদ্যমান। এই যে ভিতরের যে ফাঁকা অংশটুকু তাকে বলা হচ্ছে নিউরাল নালী, আর এই শক্ত অংশটাকে বলা হচ্ছে সেন্ট্রাম। তারপরে লক্ষ্য করো, অ্যাটলান্টো অক্সিপিটাল অস্থিসন্ধি গঠন করে, অর্থাৎ এই অ্যাটলাসের সাথে করোটির যে পিছনের দিকে যে অস্থি, যাকে বলছে আমরা অক্সিপিটাল অস্থি। অক্সিপিটাল অস্থির মধ্যে দুটি উত্তল অংশ রয়েছে যাকে বলা হয় অক্সিপিটাল কন্ডাইল, এবং সেই অক্সিপিটাল কন্ডাইলের সাথে অ্যাটলাসের দুইটি অবতল খাঁজ যে সন্ধি গঠন করে তাকে বলা হবে অ্যাটলান্টো অক্সিপিটাল সন্ধি। এটিকে বলা হচ্ছে অ্যাক্সিস, অর্থাৎ দ্বিতীয় সার্ভাইকাল কোষরুকা, যার গঠন বলা হচ্ছে অ্যাটলাসের সাথে পিভট সন্ধি গঠন করে। অ্যাটলাসের সাথে তার যে সংযোগ, সেটি একটি বিশেষ ধরনের সংযোগ, সেই সংযোগটাকে বলা হচ্ছে পিভট সন্ধি। লক্ষ্য করো, সেন্ট্রামের সম্মুখে ড্যান্স বা ওডোনডেট প্রসেস, এই যে অংশটুকু বলা হচ্ছে ড্যান্স বা ওডোনডেট প্রসেস। লক্ষণীয় বিষয় হচ্ছে অ্যাক্সিস ছাড়া মানবদেহের আর কোনো অস্থিতে এই ওডোনডেট প্রসেস বা ড্যান্স নামক যে গঠনটি রয়েছে সেটি দেখা যায় না, এটি একেবারে তার এক স্বতন্ত্র বৈশিষ্ট্য। স্পাইনাস প্রসেস বড়, লক্ষ্য করো, স্পাইনাস বড় এবং শীর্ষ দ্বিখণ্ডিত। পেডিকল চৌড়া ও দৃঢ়, এই অংশকে বলা হচ্ছে এটা বলা হচ্ছে ভার্টিব্রাল বডি বা যাকে সেন্ট্রাম বলছে, আর তার যে পেডিকল সেগুলো হচ্ছে দীর্ঘ। এটিকে বলা হচ্ছে আদর্শ সার্ভাইকাল কোষরুকা, অর্থাৎ যে 4টি কোষরুকা, তৃতীয় থেকে ষষ্ঠ পর্যন্ত যে কোষরুকাগুলো তাদেরকে বলা হবে আদর্শ সার্ভাইকাল কোষরুকা, অর্থাৎ আদর্শ গঠনের। তার মানে হচ্ছে একটি কোষরুকাতে যত ধরনের বৈশিষ্ট্য থাকা সম্ভব তার সব বৈশিষ্ট্যই তার মধ্যে বিদ্যমান, যার জন্যই তাকে বলা হচ্ছে আদর্শ কোষরুকা। এর সেন্ট্রাম ছোট, ও এই সেন্ট্রাম এটা ভার্টিব্রাল বডি বলা হয়। সেন্ট্রাম সাধারণভাবে সেন্ট্রাম বলি, মানুষের ক্ষেত্রে বা মানবদের ক্ষেত্রে এটাকে ভার্টিব্রাল বডি বলা হচ্ছে। এটি হচ্ছে একটি কোষরুকা সবচেয়ে শক্ত মজবুত গঠন, এটা বলা হচ্ছে সেন্ট্রাম ছোট চ্যাপ্টা। স্পাইনাস প্রসেস খাটো দ্বিখণ্ডিত, এটিকে বলা হচ্ছে স্পাইনাস প্রসেস, আর এটাকে নিউরাল ক্যানেল বলা হচ্ছে, খাটো দ্বিখণ্ডিত। ট্রান্সভার্স প্রসেস খাটো, সম্মুখ পশ্চাৎ টিউবারকল বিদ্যমান, এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, অর্থাৎ একটি কোষরুকা দুই পাশে যে প্রসারিত যে অংশ থাকে, দণ্ডাকার অংশ থাকে বা খাটো প্রকৃতির অংশ থাকে, তাকে বলা হবে ট্রান্সভার্স প্রসেস। এই ট্রান্সভার্স প্রসেসগুলো বলা হচ্ছে খাটো প্রকৃতির এবং টিউবারকল মানে হচ্ছে গুটিকা, অর্থাৎ গোল আকারে কোনো গঠন যদি থাকে কোনো কঙ্কালের মধ্যে বা কোনো অস্থির মধ্যে তাকে বলা হবে টিউবারকল, এবং বলা হচ্ছে ট্রান্সভার্স ফোরামেন বিদ্যমান, অর্থাৎ ট্রান্সভার্স প্রসেসের ভিতর গোড়ায় লক্ষ্য করো এখানে ছিদ্র রয়েছে, এক পাশে একটা ছিদ্র, এই ছিদ্রের ভিতর দিয়ে ধমনী, অর্থাৎ আমাদের মস্তকে যে ধমনী রক্ত প্রবাহ বজায় রাখে সেই ধমনীটি প্রবাহিত হয়। মূলত ধমনীকে সুরক্ষা দেওয়ার জন্যই এই ট্রান্সভার্স ফোরামেন কাজ করে। এবারে যেই কোষরুকাটি সেটি হচ্ছে সপ্তম সার্ভাইকাল কোষরুকা। লক্ষ্য করো, এই যে
তার যে স্পাইনাস প্রসেস যেটা, এটা অত্যন্ত দীর্ঘ অন্যদের তুলনায়। আমরা আগের গুলো যে লক্ষ্য করেছি খাটো প্রকৃতির ছিল, এটা অনেক দীর্ঘ। শক্ত সার্ভাইকাল কোষ স্পাইনাস প্রসেস অসাধারণ দীর্ঘ এবং অবিভক্ত শীর্ষে টিউবারকল ভিতরে, যে প্রান্তভাগে গুটিকার মতো গোলাকার, তাকে বলা হচ্ছে টিউবারকল। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে এটি অন্য 6টি কশেরুকার থেকে পৃথক, যাকে আলাদা নামকরণ করা হয়েছে ভার্টিব্রা প্রমিনেন্স। ট্রান্সভার্স প্রসেস দীর্ঘ, এই যে লক্ষ্য করো, এটি হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এটি হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, দুই পাশে প্রসারিত অংশ থাকে ওটা। ট্রান্সভার্স প্রসেসের সম্মুখ অংশ অপেক্ষাকৃত ক্ষুদ্র ও অস্পষ্ট এবং ফোরামের বিদ্যমান। এই যে আদর্শ কশেরুকার মধ্যে যেমন ফোরামেন থাকে, একটি ফোরামেন, একটি ফোরামেন, দুইটি ফোরামেন, এক্ষেত্রে দুইটি ফোরামেন রয়েছে। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে স্পাইনাস প্রসেসটা অত্যন্ত দীর্ঘ প্রকৃতির এবং তার ট্রান্সভার্স প্রসেসটি ওইটা মানে অন্যান্য আদর্শ কশেরুকার তুলনায় একটু দীর্ঘ হয়ে থাকে। এবার